আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান, তার মাথার উপর খাড়া ঝুলছে। যতই তাকে হিরো মনে করি না কেন, জেনারেল ওয়াকারুজ্জামান আসলে হিরো নন। ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন তিনি। এজন্যই 5 অগাস্টের পরে দুটি ভিডিওতে আমি আর্মি সম্পর্কে সতর্ক করেছিলাম। অনেকেই তা পাত্তা দেননি। যাই হোক, জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী কোথায় কোথায় তিনি ধরা খেতে পারেন সেটা অলরেডি পিনাকি দাদার মাধ্যমে জেনেছেন আপনারা। এছাড়াও আরও কয়েকটি লক্ষণ বলছে যে তিনি ফেঁসে যাচ্ছেন। জেনারেল ওয়াকার ফেঁসে গেলে আসলে কি হবে? তিনি কি পদত্যাগ করবেন? আসুন দেখাই। পাঁচ অগাস্টের আগের রাতেও তিনি তার আত্মীয় হত্যাকারী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছিলেন যে আন্দোলন সামলে নেবেন। তবে সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার এবং সৈনিকদের বিরোধিতায় সেটা পারেননি। এরপরে তিনি 5 অগাস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পথিকৃৎ সমন্বয়কদের বাদ দিয়েই রাজনীতিবিদদের নিয়ে সেনা সদরে মিটিং করেন। সেখানে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা দেন। যাই হোক, সেটা বিএনপি মেনে নেয়নি। এরপর সেনাপ্রধান সহ তারা যান বঙ্গভবনে। সেখানে যাওয়ার সময় জেনারেল ওয়াকার বাকি সবাইকে সেনাবাহিনীর একটি মিনি বাসে করে পাঠান। সেই বাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও ছিলেন। কিন্তু একমাত্র ডক্টর আসিফ নজরুলকে সাথে নেন জেনারেল ওয়াকার। মানে আসিফ নজরুল জেনারেল ওয়াকারের সাথে আর্মি চিফের জন্য নির্ধারিত জিপে করে বঙ্গভবন পৌঁছান। একটা বিষয় খেয়াল করুন, সেনাপ্রধান বঙ্গভবনে যাওয়ার সময় শুধু আসিফ নজরুলকে সাথে নিয়ে যান। অথচ বাংলাদেশের রাজনৈতিক এবং সামরিক প্রেক্ষাপটে সে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ছাত্র সমন্বয়ক মির্জা ফখরুল এবং জামাতের আমির। তিনি এদের কাউকেই সাথে নেননি, নিয়েছেন আসিফ নজরুলকে। সেনা সদর থেকে বঙ্গভবন যেতে 30-35 মিনিট সময় লাগে। এই সময়ে আসিফ নজরুলের সাথে জেনারেল ওয়াকারের কি কথা হয়েছে তা আজও কেউ জানে না। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন করা থেকে কিছুটা আন্দাজ করা যায়। উপদেষ্টা পরিষদে এমন কিছু ব্যক্তিকে নেওয়া হয় যারা প্রায় অথর্ব। তাদের অথর্বতাই শত্রুদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তাই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনে অবশ্যই জেনারেল ওয়াকারের দায় আছে। এদিকে তিনি গণহত্যাকারী শেখ হাসিনাকে নিরাপদে পালাতে দিয়েছেন, বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচিয়েছেন। 5 অগাস্ট থেকে নেক্সট 2 সপ্তাহ বা তার বেশি সময় তিনি কয়েকশো আর্মি নেতাকে ক্যান্টনমেন্টগুলোতে আশ্রয় দিয়েছিলেন। যাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের সবাই ছাত্র জনতার সাথে সরাসরি জড়িত। তিনি শুধু যে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আশ্রয় দিয়েছেন তা নয়, বরং এদেশে গুপ্তচর বৃত্তি করা কয়েক ডজন র এজেন্টকেও সেনানিবাসে আশ্রয় দেন। ক্যান্টনমেন্ট হল একটি দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থান। সেখানে শত্রুভাবাপন্ন দেশের গুপ্তচরদের আশ্রয় দেয়া সরাসরি দেশবিরোধী কাজ। বিগত 15 বছরে দেশবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি সহ আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন অথবা জেনেও তা ঠেকাননি। যেমন জুলাই হত্যাযজ্ঞে সরাসরি জড়িত লেফটেন্যান্ট জেনারেল মুজিব তার সাহায্যেই পালিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, পোতপাকা আরাফাত, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর, ছাত্রলীগের ডজনখানেক শীর্ষ সহ হত্যার দায়ে অভিযুক্ত 150-200 নেতা দেশ ছেড়ে পালাতে পেরেছে হয় জেনারেল ওয়াকারের সম্মতিতে নতুবা তার ইশারায়। জুলাই বিপ্লবের সময় সেনাবাহিনীর সামরিক ড্রোন ইউজ করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদের উপর হামলা চালানো হয়েছে। মিলিটারি ড্রোন ইউজ করার বিষয়টি তিনি জানতেন। তেমনি মিলিটারি হেলিকপ্টার ইউজ করে নিরস্ত্র সিভিলিয়ানদের উপর বর্ষণ করা হয়। এর দায়ও জেনারেল ওয়াকার এড়াতে পারেন না। আয়নাঘরের কাহিনী তো জানেনি। বিগত 15 বছরের খুন আর নির্যাতনের দায়ে দোষী সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানে জড়িত অফিসারদের বিচারের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তিনি। এটা ঘোরতর অপরাধ। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে থাকা হাসিনার দোসরদের এখনও বহাল তবিয়তে রেখেছেন। ইন্টারিম গভর্নমেন্টকে উপেক্ষা করে ডান্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রির সাথে তার গোপন সাক্ষাৎও জাতির জন্য বিপজ্জনক। বিপ্লবের পর অফিসিয়াল ফরেন ট্যুরে গিয়ে মার্কিনীদের অনুরোধ করেছিলেন যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার নরম হয়। ওনার অফ দ্য রেকর্ড অপরাধ হল শেখ পরিবারের খুনিদের সাথে যোগাযোগ রাখছেন। ধান্দাবাজ ডান্ডিয়ার দালাল সেনা অফিসারদের সুরক্ষা দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য মরিয়া যে গ্রুপ তাদের সাপোর্ট দিচ্ছেন। ইন্টেলিজেন্স কমিউনিটিকে রাষ্ট্রের স্বার্থে সর্বোচ্চ কাজে লাগাচ্ছেন না। এরকম আরও অনেক ইস্যু আছে যে কারণে ফেঁসে যাবেন জেনারেল ওয়াকারুজ্জামান। স্পেশালি হত্যাকারীদের আশ্রয় দেয়া, সেফ এক্সিট প্রদান এবং কয়েকজনকে এখনও চাকরিতে বহাল রেখে সুরক্ষা প্রদান তার জন্য সিরিয়াস বিপদ ডেকে আনতে পারে। আর এজন্যই তিনি ডান্ডিয়ার সাথে সুর মিলিয়ে দ্রুত নির্বাচনের জন্য বিএনপিকে উস্কানি দিচ্ছেন, যা বাংলাদেশকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারে।
5 অগাস্ট সেনাবাহিনী যে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় তার কৃতিত্ব জেনারেল ওয়াকারের না, এটা পুরোপুরি দেশপ্রেমিক সেনা অফিসার এবং সৈনিকদের। তারাই জেনারেল ওয়াকারকে বাধ্য করেছেন হাসিনার নির্দেশ যেন তিনি রিলে না করেন, মানে ছাত্র জনতার ওপর গুলি করার জন্য অফিসার ও সৈনিকদের নির্দেশ না দেন। এখনো তিনি ভুয়া নেতা মুজিবের ছবি তার অফিসে ঝুলিয়ে রেখেছেন। আওয়ামীপন্থী অনেক মিড লেভেল অফিসারকে প্রমোশন দিয়েছেন। এরকম বিভিন্ন কারণে তিনি দোষী। ডক্টর ইউনূস হত্যাকারী হাসিনা এবং তার দলের যে বিচার কার্যক্রম শুরু করেছেন তার জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক সমর্থন ওনার আছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেবে না। ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ব্রাজিল, তুর্কি, সৌদি আরব আমিরাত প্রভৃত দেশ ডক্টর ইউনূসকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এদিকে শেখ পরিবারের রাজনীতি শেষ। বিশ্বজুড়ে তারা এখন চিহ্নিত হত্যাকারী, ফ্যাসিস্ট। তাদের সাথে সাথে অনেক রাঘব বোয়ালও মারা খাবে। জেনারেল ওয়াকার তার একজন হতে পারেন। এটা বুঝেই তিনি দিল্লি এবং বিএনপির সাথে একজোট হয়েছেন। দ্রুত নির্বাচন করিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তরই হতে পারে জেনারেল ওয়াকারের একমাত্র সেফ এক্সিট। তাই তিনি ঢিল দিয়েছেন যেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। ডক্টর ইউনূস যদি বিচার কাজ সঠিকভাবে করতে পারেন তাহলেই জেনারেল ওয়াকার কর। পিলখানার বিচার তার মাঝে অন্যতম। না, সেনাপ্রধান ওয়াকারকে ডক্টর ইউনূস কোর্টে তুলবেন না। হত্যাকারীদের বিচার করলে আদালতে এমনিই প্রমাণ হয়ে যাবে যে জেনারেল ওয়াকার খুনিদের কিভাবে সাহায্য করেছেন। তখন জনগণ, পাওয়ারফুল বিদেশি কূটনীতিক, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিটি সবার সামনে ওনার কার্যক্রম ফাঁস হয়ে যাবে। অথবা প্রমাণিত হবে যে উনি হত্যাকারী শেখ হাসিনার সাপোর্টই ছিলেন। তখন জনগণের পক্ষ থেকে চাপ আসবে জেনারেল ওয়াকারের পদত্যাগের জন্য। ইন্টারন্যাশনালি জেনারেল ওয়াকারের অ্যাকসেপ্টেন্স কমে যাবে। একজন সেনা প্রধানের জন্য এটি ভীতিকর। বিএনপি, ডান্ডিয়া বা অন্য কেউ সেই ইমেজ পুনরুদ্ধার করে দিতে পারবে না। আর ঠিক এজন্যই জেনারেল ওয়াকার সেদিন বেশ খানিকটা উত্তেজিত স্পিচ দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ পরিবারের প্রতি তার অনুরাগ এখনও আছে, এটা তিনি ত্যাগ করতে পারেননি। ফলে তিনি নিজেকে বাঁচাতে চাইছেন বিএনপির হাত ধরে, আর বিএনপির নিরঙ্কুশ ক্ষমতা পেতে চাইছে। ওদিকে ডান্ডিয়া ভর করেছে বিএনপির ওপর। সো জেনারেল ওয়াকার, বিএনপি এবং আগ্রাসী ডান্ডিয়া সবার টার্গেট দ্রুত নির্বাচন করিয়ে ডক্টর ইউনূসকে বিদায় করানো। এটাই এখন এই গোষ্ঠীর প্রথম এবং প্রধান কাজ। এজন্যই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবনতি করানো হচ্ছে, আর তাতে চোখ বুজে আছেন জেনারেল ওয়াকার। ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে সরাতে যাবেন না। তিনি ইন্টারন্যাশনাল সাপোর্টে সেনাপ্রধানকে প্রেসারে রাখবেন, যেমনটি করেছেন সংস্কার ইস্যুতে। বিএনপি সংস্কারে বাধা হয়ে দাঁড়ায়। তাই ডক্টর ইউনূস সকল পক্ষকে বলেন যে কে কোন সংস্কার চায় আর কোনটা চায় না তার লিখিত আকারে সাবমিট করতে। তিনি সেটা ওয়েবসাইটের মাধ্যমে জাতিকে জানিয়ে রাখবেন, যেন দোষ তার উপর না আসে। এতে করে বিএনপি সহ বাকি সবার হালো আটায়। যারা ভেবেছিল গোপনে ডান্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করবে তাদের 99%ই হাপিস। তেমনি কৌশলী উপায়ে জেনারেল ওয়াকারের হাত পা বন্দী করার চেষ্টা করবেন তিনি। তারপরে যদি জেনারেল ওয়াকার ফ্রি হ্যান্ড খেলতে চান তাহলে দেশ আবারও অস্থিতিশীল হবে, যার ফায়দা লুটবে ডান্ডিয়া এবং হত্যাকারী আওয়ামী লীগ। সো ডিয়ার ভিউয়ার্স, সতর্ক থাকুন। ডক্টর ইউনূসের উপর ভরসা রাখুন। টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্ষমতা কোনোটাই ওনার দরকার নেই, অন্তত নিজের জন্য না। অলরেডি তিনি সারা বিশ্বে মেগাস্টার। উনি এখন যা করছেন তা আমার আপনার জন্যই করছেন। সুতরাং ওনাকে সমর্থন দিন, চোখ বন্ধ করে দিন। ডক্টর ইউনূস শক্ত হাতে কাজ করতে পারলে বাংলাদেশে প্রথম যে জিনিসটির উন্নতি হবে তা হল অর্থনীতি। এর সুফল সবাই ভোগ করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শত্রু চিনুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।